পড়ছিলাম অতৃপ্ত চাহনা, কলমে তুরঙ্গনা, পর্ব সংখ্যা ৩৩। নিত্যদিনের অভ্যাসগত কারণে তৃতিকার ঘুমটা সকাল সকালই ভেঙে গেল, কিন্তু আড়মোড়া ভেঙে হুঁশ ফিরতেই নিজের অবস্থান নিয়ে বেশ সংকুচিত হলো। এমন সকাল তার সমগ্র জীবনের গল্পে এই প্রথম। কোনো এক সুঠাম সুদর্শনের বাহুডোরে সে আবদ্ধ, যে ব্যক্তি তাকে নিজের সাথে সম্পূর্ণ আষ্টেপৃষ্ঠে দৃঢ়ভাবে জড়িয়ে রেখেছে। তৃতিকা হালকা শ্বাস নিল। সাদা রেশমের চাদরের আদলে দুটো অস্তিত্ব নিজেদের ঢেকে রেখেছে। শরীরের প্রতিটি কোণ, প্রতিটি স্পন্দন এই একাত্ম অনুভূতি ভেসে উঠল তার। চোখ বুঝতেই ভাবনা ধরা দেয় রাতের বিশেষ মুহূর্তগুলো। নিমেষে তৃতিকা লজ্জায় লালচে রাঙা অনুভূতিতে রঙিন হয়ে ওঠে। বেশ ইতস্তত ভঙ্গিতে পুনরায় চোখ খুলতেই আধিরের ঘুমন্ত মুখের দিকে অপলকভাবে চেয়ে থাকে। এতটা কাছ থেকে এই নিষ্প্রভ চাহনিতে সে কখনোই আধিরকে দেখার সুযোগ পায়নি। বয়সের এই অসমতা, অভিজ্ঞতার এই গাঢ় পার্থক্য, সবকিছু যেন গুরুত্ব হারিয়েছে। আধিরের ভালোবাসার পরিমাণ এতটা মারাত্মক, এতটা তীব্র যে তৃতিকা অনুভব করলো তার ছোট্ট হৃদয় নিমেষেই ভেঙে পড়তে পারে। এই ভীষণ আবেগের ভারে ভালোবাসা, আকর্ষণ, ভীতি, এই তিনটি একত্রিত হয়ে তার শরীর এবং মনকে সম্পূর্ণরূপে জয় করেছে। দীর্ঘ এক মুহূর্ত ধরে তৃতিকা চোখ বন্ধ করলো। মনে মনে আত্মার গভীরে সেই শক্তি ও কোমলতার সমন্বয় অনুভব করে। আধিরের প্রতিটি নিঃশ্বাস, তার কোমল হাতের দৃঢ় স্পর্শ, সবকিছু এক অদ্ভুত চক্রে মিলেমিশে তার চেতনায় একাকার হয়ে রয়েছে। সে বেশ বুঝতে পারল, এই সকাল, এই ঘর, এই স্পর্শ, সবকিছু তার জীবনের পূর্বের সকালগুলিকে অমোঘভাবে অতিক্রম করে ফেলেছে। তৃতিকা আর একটুও সময় নষ্ট করে না। আধির ঘুম থেকে ওঠার আগেই এখান থেকে পালাতে হবে। হ্যাঁ, পালাতেই হবে বটে। এক রাতের মধ্যে কি হতে কি হয়ে গেল, এখনো ভাবতে নিলে তৃতিকা আশ্চর্যের ঘোরে হারিয়ে যায়। আর সকাল সকাল এহেন পরিস্থিতিতে সে কখনোই আধিরের মুখোমুখি হতে পারবে না। অন্তত কিছুটা সময় তো লাগবে পুরোপুরি স্বাভাবিক হতে। তৃতিকা তীব্র প্রচেষ্টা ও কৌশলে আধিরের দৃঢ় বন্ধন হতে নিজেকে মুক্ত করল। আশেপাশে তাকিয়ে দেখে ঘরের অবস্থা আর স্বাভাবিক নেই। গত রাতে চারপাশ ছিল নানান ফুলে সুসজ্জিত, আর এখন তা ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো, বিতিকিচ্ছিরি হয়ে রয়েছে। আধির যে এত খচ্চর তা সে কল্পনাতেও ভাবেনি। পুরুষ মানুষের বাহ্যিক আচরণে তাকে পুরোপুরি মহাপুরুষ ভেবে বিশ্বাস করাটা যে পৃথিবীর সবচেয়ে বড় গাধামি, তা সে এক রাতেই হাড়ে হাড়ে টের পেয়েছে। তৃতিকা পুনরায় ভারী শ্বাস ফেলে। ঘরের সাথে সাথে সে নিজেও আর স্বাভাবিক নেই। গায়ের তীব্র ব্যথায় তার জান পাখি উড়ে যায় যায় উপক্রম। এতক্ষণ যা টের না পেলেও এখন তা ঠিকই বুঝতে পারছে। সে এক পলক ঘুমন্ত আধিরের দিকে তাকিয়ে কপাল কুচে বিরক্তি ভঙ্গিতে আওড়ায় ইন্টারন্যাশনাল গিরগিটি। বিছানার পাশেই মেঝেতে পড়ে রয়েছে তার গাঢ় লাল রঙের শাড়িটা। তৃতিকা দ্রুত সেটা তুলে নিয়ে নিজেকে কোনো মতে পেঁচিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। হালকা গোলাপি ও সাদা রঙের মিশেলে বেশ ভারী ও নতুন চকচকে শাড়ি পরে মাথায় বড়সড় লম্বা একটা ঘোমটা দিয়ে তৃতিকা কক্ষের বাহিরে এলো। এত সকালে বাড়ির সকলে উঠেছে কিনা সন্দেহ, কিন্তু সে ওই রুমে আর বেশিক্ষণ থাকতেও পারবে না। কেননা সে গোছল সারতে, তা না সারতেই আধির ঘুম থেকে উঠে গিয়েছে। যা সে লক্ষ্য না করে রুমের বাহিরে আসতে নিলেই পেছন হতে আচমকা আধির বেশ গম্ভীর স্বরে বলে ওঠে, আমাকে একা ফেলে কোথায় পালাচ্ছ? ঘুম ঝরানো কণ্ঠস্বরে তৃতিকা এক মুহূর্তের জন্য চমকে উঠল। সে দ্রুত মাথার ঘোমটাটা বড় করে টেনে নেয়, কেননা গায়ে গলা আর ঠোঁটের যে অবস্থা, তাতে এই হাল নিয়ে আর স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে পারবে না সে। তৃতিকা বেশ ইতস্তত ভঙ্গিতে আধিরের উদ্দেশ্যে বলল, পালাবে কেন? নিচে যাচ্ছি। তোমায় নিচে যেতে কেউ বলেছে? তৃতিকা সত্যি বলতে চেয়েও আর বলল না। খানিকটা মিথ্যে সাজিয়ে আওড়ায়, হ্যাঁ মানে হাফসা ফুপি। বিছানায় বসে কপাল কুঁচকে থাকা আধির খানিকটা সময় নিয়ে ভেবেচিন্তে বলে, ঠিক আছে যাও, তবে আসার সময় আমার জন্য ব্ল্যাক কফি এনো। তৃতিকার এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে রুম হতে বেরিয়ে পড়ে। আর নিচে নামতেই দেখে রান্নাঘরে ঈশানী কাজ করছে। এই সময় ঈশানীকে পেয়ে সে বেশ খুশি হলো। যতই হোক, বিয়ের পর টুকটাক অনেক নিয়মকানুনই থাকে, প্রয়োজন ভেদে তাকেও তেমন কিছু করতে হতে পারে। কিন্তু তৃতিকাকে দেখা মাত্র ঈশানের কপাল খানিকটা কুঁচকে গেল। এভাবে এত বড় ঘোমটা টেনে সকাল সকাল তৃতিকা এখানে কি করছে? সে বেশ সন্ধিহান স্বরে তৃতিকার উদ্দেশ্যে বলল, ভাবি আপনি এখানে? ঈশানীর এহেন কথায় তৃতিকা বিষম খেলো। সে ঈশানীর যথেষ্ট ছোট, আর এক রাতের মধ্যেই কিনা ভাবি সহ আপনি ডেকে ফেলেছে। তৃতিকা বেশ ইতস্তত ভঙ্গিতে ওরায়, আপু প্লিজ, আপনি আমাকে এসব ভাবি বা আপনি করে ডাকবেন না, আমি আপনার অনেক ছোট। ঈশানী বিস্তৃত মুচকি হেসে বলল, একমাত্র ভাই আমার,
তাও এই বয়সে এসে অবশেষে একটা পুচকি মেয়েকে বিয়ে করেছে। বিয়ে করেছে বলে ভুল হয়, পুচকি মেয়েকে বউ হিসেবে মেনেছে। তো এখন ভাইয়ের বউ যতই ছোট হোক না কেন, সম্মান না দিলে কি হয়? অন্তত আমি তো ভাবিই ডাকবো। সে না হয় ঠিক আছে, তবু এত তাড়াতাড়ি আমি এসবে অভ্যস্ত কি করে হব? প্লিজ আপনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই এটা বলো, আমার ভাইকে ঘরে রেখে সকাল সকাল এখানে কি করছো? এক সেকেন্ড, তুমি আবার এটা ভাবছো না তো শ্বশুর বাড়িতে এসেছো তাই বিয়ের পরদিন তোমাকে দিয়ে নানান কাজকর্ম করে নেওয়া হবে? এমনটা ভাবলে এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। রুমে গিয়ে রেস্ট করো। তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমরাই করে নেব। কৃতিকা ঈশানের কথায় বেশ অবাক হলো। তাই বলে কিছুই করতে হবে না? কি হলো এখনো কেন? না মানে উনি কফি নিয়ে যেতে বলেছেন। ঈশান নাই আচমকা ভাবনা চিন্তায় পড়ে যায়। এমনভাবে ভীত স্বরে কার কথা বলছে। সে কিছুটা কপাল কুঁচকে পরক্ষণে বিষয়টা বুঝতে পেরে বলল, উনি মানে ভাই? ও তা আগে বললেই তো হতো। আচ্ছা, 1 মিনিট অপেক্ষা করো, আমি বানিয়ে দিচ্ছি। এই বলেই সে কফি বানানোর কাজে লেগে পড়তে না পড়তেই পরক্ষণেই থেমে যায়। কি যেন ভেবে নিয়ে কৃতিকার উদ্দেশ্যে বলল, তুমি তো কাজ করার জন্যই এত সকাল সকাল এখানে এসেছো তাই না? তাহলে এই কাজটা বরং তুমিই করো। এই বলেই সে মৃদু হেসে কৃতিকাকে জায়গা করে দেয়। কৃতিকা বিষয়টা না বুঝতে পারলেও ঈশানী মুচকি মুচকি হাসিতে সে কিছুটা অবাক হয়। তবুও নিজে হতেই আধিরের জন্য কফি বানাতে লাগলো। এদিকে তার পাশে দাঁড়িয়ে কাজ করতে থাকে ঈশানী। তার উদ্দেশ্যে আওড়ায়, কৃতিকা, তোমায় একটা কথা বলি। কৃতিকা স্বাভাবিক ভঙ্গিতে তার উদ্দেশ্যে তাকিয়ে বলে, জি। তোমার ঘোমটার সাইজটা একটু বেশি বড় হয়ে গিয়েছে না? আমার সাদাসিধা ভাইটা কি তোমার রাতে একটু বেশিই চালিয়েছে? নিমেষে কৃতিকার হাত থেমে যায়। নাচেও সে খানিক কেসে ওঠে। এই ভাই বোন ভাগ্নে ছেলে সব একরকম কেন? তাই এরাই জানে। তার অবস্থা দেখে ঈশানী বিস্তৃত হেসে বলল, না না, এত লজ্জা পাওয়ার কিছু নেই। এমনিতেই জিজ্ঞেস করলাম আর কি। আমার ভাই অনেক বছর বিদেশে থেকেছে, বোঝই তো ওখানকার আচার আচরণ কেমন। তাই এদেশের হিসেবে তাকে বুড়ো ভেবে ভুল করলে পরে তোমারই প্রবলেম হবে। ভাই কিন্তু আমার এখনো। এই বলেই সে কৃতিকার দিকে মুখ ফিরিয়ে বিস্তৃত হেসে ফেলে। পরক্ষণে আবার স্বাভাবিক স্বরে বলল, থাক, আর তোমায় বিরক্ত না করি। কফি বানানো শেষ হলে নিয়ে যাও। তিনি হয়তো তোমার অপেক্ষায়। তবে বেশি দেরি করো না। তোমার কাকা কাকিমা সহ আরও আমাদের কিছু আত্মীয় স্বজন আসবেন। দ্রুতই আমার পাগলা ভাইকে নিয়ে চলে এসো। কৃতিকা এখনো আর এক মুহূর্ত দাঁড়ায় না। দ্রুত কফির মগটা হাতে নিয়ে সোজা দোতলায় চলে যায়। যেখানেই যাচ্ছে না কেন, 2 মুহূর্ত স্বস্তিতে দাঁড়ানোর উপায় নেই। বাড়ির সবগুলো মানুষ এক জাতের। কৃতিকা রুমে এসে দেখে আধির নিচে হতেই চারপাশটা গুছিয়ে নিচ্ছে। ফুলের পাপড়ি সহ বাকি সব ময়লা আবর্জনাও প্রায় পরিষ্কার করে ফেলেছে। খেয়াল করে দেখলো আধির গোসলও সেরে ফেলেছে। চুলগুলো ভেজা দেখাচ্ছে। গায়ে সাদা রঙের একটা নতুন পাঞ্জাবি জড়িয়েছে, যাতে তার শাড়ির মতোই হালকা গোলাপি সাদার সুতোর কাজ করা। এটা যে কাপল সেট তা দেখেই বোঝা যাচ্ছে। তবে তাকে দেখা মাত্রই আধির থেমে যায়। কৃতিকাও তার কাছে এগিয়ে গিয়ে আওড়ায়, আপনি রাখুন, আমি করে নিচ্ছি। আধির বেশ গম্ভীর স্বরে বলে, প্রয়োজন নেই, যতটুকু করার করে নিয়েছি, বাদ বাকিটা সার্ভেন্ট এসে পরিষ্কার করবে। কৃতিকার আগ বাড়িয়ে কিছু বলে না। আধিরের হাতে কফির মগটা ধরিয়ে দিয়ে আলগোছে সরে আসে। অন্যদিকে আধিরও বেশ স্বাভাবিক ভঙ্গিতে কফির কাপটা হাতে নেয়। কাউচে গিয়ে নির্বিকারে ভঙ্গিতে বসে। নিজের ফোনটা বের করে কিছু একটা করতে ব্যস্ত হয়। যথারীতি সে কৃতিকার দিকে একবারও ভালো করে তাকানোর প্রয়োজন মনে করে না। যে ব্যাপারটা কৃতিকা বেশ ভালোই বুঝতে পারে। কৃতিকা খানিকটা বিরক্ত হয়ে ভাবনা চিন্তা করতে লাগলো। সে এখন এই গম্ভীর মুখ খারুসটার সাথে বদ্ধ ঘরে করবেটা কি? আয়নার সম্মুখে বসে কৃতিকা আনমনে তার কেশরাজিতে চিরুনি করে জ্বলেছে। সদ্য নতুন বইয়ের ন্যায় পরনে তার ঝকঝকে এক সাদা গোলাপি রঙের শাড়ি। একই রঙের ব্লাউজের হাতাটা ঠিক কোনোই অবধি। কৃতিকার সম্পূর্ণ ধ্যান এখন শুধুমাত্র নিজের চুলের প্রতি। গত কিছুদিনের ব্যস্ততায় এখন আর সেভাবে চুলের যত্ন নেওয়ার সময় হয় না। আর আজ যখন সুযোগ হয়েছে তখন আর সে সুযোগ হাতছাড়া হতে দেয়নি কৃতিকা। তার চুলের ঘন কালো ঢেউগুলো আলগোছে ছাড়িয়ে আছে পিঠ জুড়ে। যত্ন করে আস্তাতে আস্তাতে হঠাৎই এক হাতটা এলোমেলো গোছা আঙুলে আটকে যাচ্ছে। আর সে বিরক্ত মুখে আবার সেগুলো সোজা করছে। ভ্রু কুঁচকে যায় নিমেষেই। আবার মুহূর্তেই মধ্যেই ঠোঁটে খেলে যায় মৃদু হাসি। ঝলমলে শুভ্র শাড়ির আভা যেমন তার গায়ের গড়নকে আরো উজ্জ্বল করে তুলেছে, তেমনি গলা কানে ও হাতজোড়া থাকা সোনার অলংকার সে যেন হয়ে উঠেছে অপ্সরা। এদিকে দূরে বসে আনমনে তাকিয়ে রয়েছে একজোড়া শান্ত মুগ্ধতায় পরিপূর্ণ আখিদয়। আধির নীরব গম্ভীর্যে দূর হতে আপন পাকনি বউটাকে নিরীক্ষণ করতে ব্যস্ত। পেশিবহুল বলিষ্ঠ দেহের প্রতিটি ভাঁজও স্পষ্টভাবে ফুটে উঠেছে পাঞ্জাবির আদলে। যে আধির রায়ান চৌধুরীর মুখচ্ছবিতে
সর্বদা এক প্রকার কঠোর সংযমের আচ্ছাদনে আবৃত থাকে, আজ যেন তা অনির্বচনীয় কোমলতায় পরিপূর্ণ হয়ে উঠেছে। আয়নার সম্মুখে বসে তৃতিকা যখন আপন কেষ্টাজির পরিচর্যায় ব্যস্ত, তখন সেই স্বাভাবিক ভঙ্গিমার মধ্যেই আধির উপলব্ধি করে এক অপার্থিব মাধুর্য। তৃতিকার মুখমণ্ডলের নির্দোষ চপলতা, চাহনিতে মায়াময় দীপ্তি, সব মিলিয়ে সে যেন তার স্বপ্ন বা কাহিনী। এই দৃশ্য ক্রমশ আধিরকে নিবিষ্ট করে তুলল। তার কঠিনতার আবরণে আবদ্ধ মন নিমেষেই সেই মুহূর্তে ভিন্ন সুরে আন্দোলিত হলো, এবং হঠাৎই সে অপ্রত্যাশিতভাবে কৃতিকার মাধুর্যের তীব্র আবেশে মাতোয়ারা হয়ে গাইতে লাগলো, তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না, তোমার ছলাকলা দেখতে দেখতে ভাঙলো বুকের আয়না। সুর থেমে যেতেই নিস্তব্ধ ঘরে রইল শুধু এক অদৃশ্য কম্পন। কৃতিকা বিস্ময়ে স্তব্ধ। আয়নার প্রতিফলনে আধিরের চোখের সঙ্গে তার চোখ মিশে গেল। গালের কোণে লালিমা, চোখে মুগ্ধ বিস্ময়, আর ঠোঁটে এক অনিবার্য হাসি। আধিরও আর কিছু বলল না। মিছে ভঙ্গিতে ফোনে ব্যস্ত হতে চেয়েছিল, কিন্তু আর চোখে তিতিকাকে পরখ করতে গিয়ে সে নিজেই যেন বেকায়দায় ফেসে গিয়েছে। আধির নিজেকে সামলে চোখ সরিয়ে নিয়ে গম্ভীর নীরবতায় ফিরে গেল বটে, কিন্তু সেই নীরবতার মধ্যেও তৃতিকা স্পষ্ট শুনতে পেল এ গান তার জন্যই, এ উন্মোচন শুধু তারই প্রাপ্য। তৃতিকা বেশ সংকুচিতভাবে চুপটি করে বসে থাকে। অন্যদিকে আধির আচমকায় উঠে দাঁড়ায়, কফির কাপটা হাতে নিয়ে তৃতিকার দিকে এগিয়ে আসে। একই সাথে আপন মনে আয়নায় প্রতিফলনে তৃতিকার দিকে অনিমেষ তাকিয়ে আওড়ায়, ভরা যৌবনে সাজাতে তোমাকে 16টি ফাগুন লেগে গেছে, তোমার অপরূপ ধরে রাখতে, তোমার অপরূপ ধরে রাখতে পাগল হলো যে আয়না, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না। আধির এই পর্যায়ে এসে থেমে যায় এবং তৃতিকাকে চমকে দিয়ে আচমকা ড্রেসিং টেবিলের এক কোণায় তৃতিকার সন্নিকটে চুপটি করে বসে। তৃতিকা বিস্ময়ের নজরে তার দিকে তাকাতেই সে নির্বিকারে নিজের মাথাটা ঝুঁকিয়ে তার উদ্দেশ্যে আওড়ায়, ভেজা চুল ভালো করে মুছে দাও। তৃতিকা শুরুতে তীব্র সংকোচ বোধ করলেও পরক্ষণে আধিরের কথায় কিঞ্চিত কপাল কুঁচকে, ওরা কেন, আপনি নিজে করলেই তো হয়। আধির অনিমেষেই শুধু মৃদু হাসে। এই পাক নিয়ে সর্বদা ঝগড়া করার মুডেই থাকে, এছাড়া তার সংকোচ বোধের সীমা নেই। সাধেই কি আর ইয়াসেকে তেতোকা নাম দিয়েছিল? আসলেই নিম ফলের মতোই তেতো এই মেয়ে। আধির বেশ গম্ভীর্যের সহিত তৃতিকার উদ্দেশ্যে আওড়ায়, ঘরে এখন বউ আছে তো? আপনার হাত পা ভেঙেছে? বেশি কথা বলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো। চুপচাপ কাজ করো। তৃতিকার কথা বাড়ায় না। আধিরের উল্টাপাল্টা কথার আকার ইঙ্গিত বোঝার চেয়ে এভাবে অহেতুক কথাবার্তা বলে সময় নষ্ট করাও ঢের ভালো। তবে অতিরিক্ত কিছু করতে গেলেই তো তার মেজাজ খারাপ হয়ে যায়। তৃতিকা পাশ থেকে সাদা তোয়ালেটা নিয়ে সেখানেই চুপটি করে বসে থাকে। আধিরের রেশমের ন্যায় ভিজে সিক্ত চুলগুলো আলতো হাতে মুছে দিতে লাগলো। সে তার কাজে বেশ মনোযোগী রইল। আধিরের নজর সম্পূর্ণ তৃতিকার দিকে। ক্রমশই তৃতিকার কাজের বেখেয়ালিতে সে তার মুখটা ধীরে ধীরে তার দিকে ঝুঁকিয়ে তৃতিকাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এদিকে তৃতিকার সেসবে হুঁশ নেই। মাথায় যে আগের মতো কোনো ঘোমটাও নেই, তাও সে ভুলে গিয়েছে। অথচ আধির তার দিকে তাকিয়ে কেমন যেন মিটমিট করে হাসছে, যা দেখা মাত্রই নিমেষের তৃতিকার কপাল কুঁচকে যায়। সে খানিকটা অবাক সুরে আওড়ায়, কি হলো, হাসছেন কেন? আধির এবার বিস্তৃত তীর্যক হেসে আওড়ায়, তোমাকে দেখে। মানে? তৃতিকা এই বলেই দ্রুত আয়নায় ফিরে তাকাতেই সে নিজেকে দেখে যা বোঝার বুঝে যায়। নিমেষে এসে তীব্র সংকোচে আঁচল টেনে মাথায় ঘোমটা দিতে উদ্বিগ্ন হয়, আর অমনি আধির তার হাতটা তৎক্ষণাৎ চেপে ধরে আটকায় এবং সরাসরি অন্য হাতের বুড়ো আঙুলটা স্পর্শ করে। তৃতিকা গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটের নীলচে রঙের ক্ষতযুক্ত কোণায় তার স্পর্শে তৃতিকা ক্ষীণ ব্যথায় একসাথ মৃদু কেঁপে ওঠে। অন্যদিকে আধির তার চোখে চোখ মিলিয়ে নিষ্পিহি তীর্যক হেসে আওড়ায়, এই না, দেখতে দাও, নিজের বানানো ক্ষতগুলো দেখতে দাও আমায়।